আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলমুন খান আপনাদের সাথে। আর আজকের ক্লাসটি হচ্ছে এইচএসসি, যারা এসএসসি পরীক্ষার্থী আছে অথবা ক্লাস 9 অথবা 10 এ আছেন, তো তাদের জন্য আজকের একটি প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকের পরীক্ষার নামটি হচ্ছে বিভিন্ন তাপমাত্রায় কঠিন পদার্থ ও তরল পদার্থের কণার ব্যাপন হার। ঠিক আছে, আজকের পরীক্ষার নাম হচ্ছে বিভিন্ন তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থের কণার ব্যাপন হার পরীক্ষা করব আমরা। তো সর্বপ্রথম আমি এই পরীক্ষণের জন্য যেই চিত্রটি অঙ্কন করা লাগবে আমাদের প্র্যাকটিক্যাল খাতাতে, সেই চিত্রটি আমি দিয়েছি। সবাই খুব ভালোভাবে এই চিত্রটি দেখে নিয়ে খাতায় আঁকিয়ে নেবেন। তো তার পরবর্তীতে চিত্রের নিচে আমাদের এখানে লিখতে হবে চিত্রটি আসলে কোন ক্ষেত্রে লিখছি। এটা আমি দুইটি ধাপে করেছি, যেহেতু একই সাথে তরল পদার্থ এবং কঠিন পদার্থের চিত্র অঙ্কন করা একই পেজে জটিল হবে, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এটা দুইটি ধাপে হোক বা দুইটি পেজে দুইটা পরীক্ষার মাধ্যমে এটা সমাধান করা যেতে পারে। তো প্রথম চিত্রে আমি দিয়েছি বিভিন্ন তাপমাত্রায় কঠিন পদার্থের কণার ব্যাপন হার পরীক্ষা। তো কঠিন পদার্থ হিসেবে আমি এখানে নিয়েছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তারপরে আমরা পরীক্ষার চিত্র অঙ্কনের পরে প্র্যাকটিক্যাল খাতায় আর কি কি লিখবো সেগুলো আমি এখানে আলোচনা করছি। সর্বপ্রথম এখানে বিভিন্ন তাপমাত্রায় কঠিন পদার্থের কণার ব্যাপন হার পরীক্ষা, যেখানে আমাদের প্রথমে লিখতে হবে মূল তত্ত্ব। ওকে, মূল তত্ত্বটি কি আছে সেটা আমরা দেখে নিই। বলছে কঠিন পদার্থের কণা যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলীয় দ্রবণে ব্যাপিত হয়ে বেগুনি বেগুনি বর্ণের দ্রবণ তৈরি করে। এই ব্যাপনে তাপ প্রয়োগ করলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কেলাসের অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পায়, তাই ব্যাপন হারও বৃদ্ধি পায়। তো এই পরীক্ষণের জন্য আমাদের প্রয়োজনীয় যে যন্ত্রপাতি আছে সেগুলো লিখে নিতে হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রথমে দিয়েছি বিকার, তারপরে তার জালি, ত্রিপদী স্ট্যান্ড, বুনসেন বানির স্ট্যান্ড, থার্মোমিটার, স্টপওয়াচ। রাসায়নিক যে দ্রব্যাদিগুলো লাগবে সেটা হচ্ছে পানি এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কার্যপদ্ধতি: পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কেলাস 1 গ্রাম 1 গ্রাম করে মেপে নিতে হবে এবং সেটি কাগজে রাখবো। দুইটি বেকারে যথাক্রমে প্রথমটিতে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এবং দ্বিতীয়টিতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি উত্তপ্ত করব। এবং পানির পরিমাণ নিয়েছিলাম আমি 100 সেন্টিমিটার কিউব। প্রতিটি বিকারে পানির তাপমাত্রা স্ট্যান্ডে ঝোলানো থার্মোমিটারের মাধ্যমে রেকর্ড করি। প্রতিটি বিকারে ওজন করা ওই 1 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেলাস যোগ করে স্টপওয়াচের সাহায্যে বেকারগুলোতে কেলাস সম্পূর্ণভাবে দ্রবীভূত হওয়া রেকর্ড করি। পর্যবেক্ষণকৃত ডেটা আমাদের লিখতে হবে। এখন পর্যবেক্ষণকৃত ডেটা সবসময় আমাদের ছকের মাধ্যমে যদি লেখা হয় তাহলে সেটা খুবই ভালো হয়। ভিন্ন ভিন্ন তাপমাত্রায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেলাসে দ্রবীভূত হওয়ার জন্য যে প্রয়োজনীয় সময় লেগেছিল সেগুলো আমরা এই ছকের মাধ্যমে লিখব। বেকারের ক্রম: যেহেতু আমরা দুইটা বেকার নিয়েছিলাম এই জন্য এখানে প্রথম বেকার এবং দ্বিতীয় বেকার উল্লেখ করা হয়েছে। প্রথম বেকারে আমরা তাপমাত্রা নিয়েছিলাম 32 ডিগ্রি সেলসিয়াস এবং দ্বিতীয় বেকারে তাপমাত্রা নিব আমরা 60 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে দ্রবীভূত হওয়ার সময় আমাদের কত সময় লেগেছে সেটা আমরা লিখব এখানে। 32 ডিগ্রি সেলসিয়াস বেকারটিতে আমাদের দ্রবীভূত হওয়ার জন্য সময় নিয়েছিল 2 মিনিট 10 সেকেন্ড এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য যে দ্রবীভূত হওয়ার জন্য যে সময়টা লাগবে সেটা হচ্ছে 55 সেকেন্ড। তো এই পরীক্ষণের যে ফলাফল সেটা আমরা এখন লিখে নিব। সেটা হচ্ছে ছকের ডেটায় দেখা যাচ্ছে যে পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেলাসের ব্যাপনের হার এর ক্রম হচ্ছে দ্বিতীয় বেকারের থেকে প্রথম বেকারটা কম, অর্থাৎ দ্বিতীয় বেকারে ব্যাপন হার বেশি। তার পরের ফলাফলটি হচ্ছে কম তাপমাত্রার তুলনায় বেশি তাপমাত্রায় পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণাগুলো দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমগ্র পানিকে বেগুনি বর্ণে পরিণত করে। বিভিন্ন তাপমাত্রায় তরল পদার্থের কণার ব্যাপন হার পরীক্ষা: যেহেতু আমি এটা বলেছিলাম দুইটি ধাপে বা দুইটি স্টেপে আমি সমাধান করব। প্রথম স্টেপে করেছিলাম বিভিন্ন তাপমাত্রায় কঠিন পদার্থের কণার ব্যাপন হার, আর এখন আমরা করব বিভিন্ন তাপমাত্রায় তরল পদার্থের কণার ব্যাপন হার পরীক্ষা। তো এই পরীক্ষণের জন্য প্রথম যে প্রয়োজনীয় চিত্রটি সেটা আমি এখানে দিয়েছি। তোমরা সবাই এখান থেকে দেখে সুন্দরভাবে খাতায় এঁকে নিবে।
তো চিত্রের নিচে অবশ্যই এইভাবে লিখে দিতে হবে যে আসলে এটা কোন পরীক্ষা সেটা উল্লেখ করে দিতে হবে। বিভিন্ন তাপমাত্রায় তরল পদার্থের কণার ব্যাপন হার পরীক্ষা, এবং কণার যে তরল পদার্থটি নিয়েছিলাম সেটা হচ্ছে তরল ব্লু, অর্থাৎ ব্লু কালারটা। মূল তত্ত্ব: তরল পদার্থের বা দ্রবণের কণা যেমন তরল ব্লু, কপার সালফেট, দ্রবণ কালি ইত্যাদি নেওয়া যেতে পারে। তাহলে আমরা তরল পদার্থ হিসেবে কি নিতে পারি? তরল ব্লু, পটাশিয়াম, পটাশিয়াম না সরি, কপার সালফেট, দ্রবণ কালি ইত্যাদি। ছেড়ে দিলে চারিদিকে কি হবে? চারিদিকে ছড়িয়ে পড়বে এবং পানি রঙিন হয়ে যায়। তাপমাত্রা বৃদ্ধিতে তরলের কণাগুলো আরো দ্রুত ছড়িয়ে পড়ে। তাপমাত্রা বৃদ্ধিতে কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায় বলে দ্রুত পানিতে ছড়িয়ে পড়ে। প্রয়োজনীয় যন্ত্রপাতি: প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো কি কি? তরল ব্লু লাগবে, লেখার কালি লাগবে, তুতের দ্রবণ লাগবে, থার্মোমিটার, পানির বেকার, পানি, বার্নার, স্টপওয়াচ ইত্যাদি। এগুলোই লাগবে। কার্যপদ্ধতি: প্রথমে আমরা কি করব? প্রথমে দুটি বিকারে পানি নিব। দ্বিতীয় কার্যপদ্ধতি হচ্ছে পানি নিয়ে এই তাপমাত্রা যথাক্রমে 20 ডিগ্রি সেলসিয়াস ও 70 ডিগ্রি সেলসিয়াসে নিব। বেকার দুটিতে সমপরিমাণ তরল ব্লু যোগ করি এবং স্টপওয়াচের সাহায্যে হিসাব করি কোন বেকারে আগে তরল ব্লু ছড়িয়ে পড়ছে। তো আমরা এখানে তরল পদার্থ হিসেবে বা দ্রবণ হিসেবে আমরা তরল ব্লু এর জায়গায় কালি বা তুতে ব্যবহার করতে পারি। তরল ব্লু ছড়িয়ে পড়ার জন্য যে সময়টা সেটা আমরা পর্যবেক্ষণকৃত ডেটাতে লিখব, এবং এখানে দেওয়া আছে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় তরল ব্লু ছড়িয়ে পড়ার যে সময়টা সেটা উল্লেখ করতে হবে। অবশ্যই পর্যবেক্ষণকৃত ডেটা আমরা চেষ্টা করব সবসময় ছক আকারে প্রকাশ করতে। তো প্রথমে বলেছে বিকারের ক্রম। বিকারটা নিয়েছিলাম আমরা দুইটি। তো প্রথম বিকারে রয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এবং সেখানে দ্রবীভূত হওয়ার জন্য সময় লেগেছিল 1 মিনিট 35 সেকেন্ড। আর দ্বিতীয় বেকারে নিয়েছিলাম 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এবং সেখানে সময় লেগেছিল দ্রবীভূত হওয়ার জন্য 42 সেকেন্ড। ফলাফল: ছকের ডেটা থেকে দেখা যায় পানিতে তরল ব্লু ব্যাপন হারের ক্রম দ্বিতীয় বেকার গ্রেটার দেন প্রথম বেকার, অর্থাৎ প্রথম বেকারের থেকে দ্বিতীয় বেকারের ব্যাপন হার খুব বেশি হবে। কম তাপমাত্রার তুলনায় বেশি তাপমাত্রার পানিতে তরল ব্লু কণাগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। এই পরীক্ষণের জন্য আমাদের যেই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে সেই সতর্কতাগুলো হলো এমন যে ব্যাপনের সময় সঠিকভাবে রেকর্ড করার জন্য স্টপওয়াচ ব্যবহার করতে হবে, নতুবা পাঠে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। পরীক্ষাগারে অবশ্যই নিরাপত্তা পোশাক পরিধান করতে হবে। এই সতর্কতাগুলো অবলম্বন করে আমাদের এই উপরের যে পরীক্ষাটি করেছিলাম, যে পরীক্ষা দুইটি করেছি সেই পরীক্ষা দুইটি সম্পূর্ণ করতে হবে। তো আজকের এই প্র্যাকটিক্যাল ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তীতে যদি তোমাদের অন্য কোনো বিষয়ের উপর বা টপিকের উপরে প্র্যাকটিক্যাল ক্লাস নিতে হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ক্লাস পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।